মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। বড় হচ্ছে জোট, এখন থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিআর দাবি জামায়াতের। মেট্রো রেলের বেয়ারিং প্যাচ পড়ে নিহতের ঘটনায় উদ্বেগ। ব্যবহৃত সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চলার অনুমতি দেয় বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকির তাগিদ। গাড়ি চালানোর জন্য পুরোপুরি সুস্থ নন ৬০% চালক। জরিপের তথ্য। অসুস্থতার কারণ হতে পারে বড় দুর্ঘটনার। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের পরামর্শ। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি। উপকূলে বিশুদ্ধ পানি নিশ্চিতে ঋণ দেবে প্রায় ৩৫০০ কোটি টাকা। জনগণ কতটা উপকৃত হচ্ছে তা দেখতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, বাড়বে রাজস্ব, কমবে দুর্ভোগ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির হাইকমান্ড। ভার্চুয়ালি যুক্ত থাকছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও জানান, বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকেই নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন নিশ্চিতে সরগরম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থীদের নিয়ে প্রতিদিনই চলছে বৈঠক, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার প্রত্যাশা, চলতি অক্টোবরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে দলের হাইকমান্ডের। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে। এ সময় ভোট সামনে রেখে বৃহৎ জোট গঠনের ভাবনার কথা জানান সালাউদ্দিন আহমেদ। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। এদিকে বনানীতে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এখন থেকে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। আস্থার সংকট সম্বন্ধে কিছু সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, সেটা আরো আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচাল করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি অপশক্তি। স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না, এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দলমতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ৫ দফা দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান বক্তারা। বলেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনমতের যথাযথ মূল্যায়ন নেই, তাই পিআর পদ্ধতিতে ভোটের বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার গাইবান্ধায় সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলে ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবি তুলে ধরেন জামায়াত নেতারা।
একই দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। খাগড়াছড়িতে সমাবেশ করে জনগণের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। দল মত কিংবা ধর্মীয় বিবেচনায় নয়, ভোট দিতে হবে যোগ্য মানুষকে, এমন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় কর্মক্ষেত্রে নারীর সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিতেরও অঙ্গীকার করেন জামায়াতের আমির। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মানে নিউ ইয়র্কে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনার। রোববার বিশাল জনসভায় জামায়াতের আমির বলেন, বিগত সরকারের অপশাসনের বিরুদ্ধে 5ই আগস্ট বিপ্লবে দেশের মানুষের পাশাপাশি ভূমিকা রেখেছেন প্রবাসী ও বিদেশিরাও। প্রবাসীদের ভোট উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দল মত কিংবা ধর্ম দেখে নয়, ভোট দিতে হবে মানুষের যোগ্যতা দেখে। যত বাংলাদেশি দল দেখবেন না, মত দেখবেন না, ধর্ম দেখবেন না, বাড়িটার বাংলাদেশ এনাফ ইজ এনাফ, তাকে উৎসাহিত করবেন এই কাজটা করার জন্য। আমরা এটা বলছি না যে সবগুলা ভোট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা বলছি ভোট আপনাদের ইচ্ছা মতো দেবেন। নারী ও অমুসলিমদের সম্পর্কে জামায়াতকে সবসময় প্রশ্নবিদ্ধ করা হয় মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই, মাদেরকে বাড়তি আর একটু সম্মান করবো, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেবো। বলা হয় তোমরা গেলে মুসলিমদের কি হবে, তারা এই দেশের নাগরিক না? তাদের অধিকার আছে না? তাদেরকে আল্লাহ মেধার নিয়ামত দিছে না? যদি তাদের মাঝে মেধা থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে, এটাই তার প্রতি ইনসাফ। মানবতার মুক্তির লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতির রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, তা পুনরুদ্ধারে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। আব্দুল আজিজ ভুইয়ার সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে জামায়াতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান সহ দলের নেতারা। স্থানীয় সময় সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন জামায়াতের আমির। সেখানে 4 দিন অবস্থান করবেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। চলতি সপ্তাহে সবিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে 42,761টি, আর ভোট কক্ষ রাখা হয়েছে 2,44,649টি। সর্বশেষ তথ্য অনুযায়ী সম্পূরক ভোটার তালিকা সহ দেশের মোট ভোটার 12,63,07,504 জন। তাদের জন্য গড়ে প্রতি 3,000-এ একটি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তাতে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 42,761টি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব। 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137, আর মহিলাদের জন্য 1,29,602। বলেন, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে। নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন হবে এ সপ্তাহে। ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক নিয়েই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার সকালে টাঙ্গাইলে প্রেস ক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দায়সারাভাবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। জুলাই হত্যার বিচার সহ অন্যান্য দাবি আদায়ে একমত হলে কারো সঙ্গে
করতে অসুবিধা নেই বলেও জানান সার্জিস আলম। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা, এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে না, করবে নির্বাচন কমিশন। তাই প্রস্তুতিও তাদের। অন্তর্বর্তী সরকার কেবল সহযোগিতা করবে যাতে নির্বাচন ভালো হয়। সোমবার দুপুরে ভোলার চর ফ্যাশনের বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব সম্পূর্ণ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যখন শিডিউল ডিক্লেয়ার করবে তখন সরকারেরও হাত সীমিত হয়ে থাকবে। তখন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে ইলেকশনটা ভালো হয়। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। এর আগে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হয়। পরে 3 দফা সময় বাড়িয়ে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত কমিশনের সময়সীমা বাড়ানো হয়। এ সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশমালা জমা দেওয়ার কথা কমিশনের। তাদেরকে 90 দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য। আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে। কয়েকটা কমিশন বেশি সময়। অল্প দিনের মধ্যে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলের পিলারের বিয়ারিং খুলে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে জনমনে। প্রশ্ন উঠছে, এই প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন উৎপাদনের মান নিয়ে। বর্তমান কর্তৃপক্ষ বলছেন গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের, দায়হীন কাজ করেছে তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দক্ষ ও পেশাদার জনবলের মাধ্যমে তদারকি বৃদ্ধির কথা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন আবুল কালাম আজাদ। রোববার সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের নিচে এলে একটি বেয়ারিং প্যাড তার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেশের অন্যতম এই আধুনিক প্রকল্পের পিলার থেকে একটি বেয়ারিং প্যাড খুলে তরতাজা একজন যুবকের প্রাণহানি জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। একই সাথে প্রশ্ন উত্তর শুরু করেছে এই প্রকল্পে ব্যবহার করা বিভিন্ন উপাদানের মান নিয়েও। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পাশাপাশি কি বা বলছেন বিশেষজ্ঞরা। নির্মাণের শুরু থেকেই প্রশ্ন ওঠে মেট্রো রেলের বেয়ারিং প্যাড নিয়ে। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার খুলে পড়ে একটি, তবে সেদিন হতাহত ছিল না। বছর না পেরোতেই আবারও বেয়ারিং প্যাড খুলে পড়লে প্রাণহানি হয় যুবকের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে মেট্রো রেলে ব্যবহার করা নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজ নিয়ে। তবে প্রকল্পের বর্তমান পরিচালক দায় চাপান আগের কর্তৃপক্ষের গায়ে। অভিযোগ করেন পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই মেট্রো রেল চলাচলের অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার। তারা বুঝে নেওয়ার কথা, তারা হয়তো ফুললি কমপ্লাই করে নাই। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। 6 থেকে 9 মাস? 6 মাস পৃথিবীর প্রায় সবগুলি দেশেই। সেটা তো আমরা করি না। আমরা তো 2 মাস করছি, 3 মাস করছি। রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে এলেই কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড যে খারাপ এটা প্রুফ হয়ে গেল। বিয়ারিং প্যাড কিন্তু খারাপ না, যেটা ড্যামেজ চেঞ্জ করবই, এটি ন্যাচারাল। আর যেগুলি হয় নাই
ওইগুলি ব্যাপারে 2-3টা লেভেলের সার্ভে হয়েছে, সবগুলি ফিজিক্যালি দেখেছি এবং চেক করা হয়েছে যেটার কোনো ডেভিয়েশন আছে কিনা ইঞ্জিনিয়ারিং ডিজাইন থেকে, বা কতটুকু মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট দু এক জায়গায় হয়েছে, বাট ইট ইজ উইদিন দ্য টলারেন্স। এদিকে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ক্যাপাসিটি যাদের আছে তাদেরকে দিয়ে যদি অডিট করি, মূল কারণটা যদি বের করতে পারি, এটা ডিজাইনে ঘাটতি থাকুক, নির্মাণে ঘাটতি থাকুক, সব কিছুই বের হয়ে আসবে। এবং এটাকে টেকসই ব্যবহার করার জন্য সরকারকে আরেকটা রিফর্ম করতে হবে, কারণ মেইনটেনেন্স এখন ঘন ঘন করতে হবে। আমরা একটা শ্বেতহস্তি পেয়ে গেছি। দুর্ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল ও পেশাদারদের দ্বারা তদারকি বৃদ্ধির তাগিদ দেনও তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ৭৫% বেশি যানবাহন চালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। রয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও। কেউ কেউ জড়িত মাদক সেবনের সঙ্গেও। ৩১ থেকে ৫০ বছর বয়সী গণপরিবহন চালকদের নিয়ে করা একাধিক সংস্থা জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যান চালনায় শারীরিক অসুস্থতার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশিও ডোপ টেস্টের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুল রুদ্রের রিপোর্ট। 2023 থেকে 2025 সাল পর্যন্ত একাধিক সংস্থার জরিপে উঠে এসেছে, যানবাহন চালকদের অনেকেই নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগলেও নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার সংখ্যা হাতে গোনা। চিকিৎসায় অনীহা নয়, বরং নানা সীমাবদ্ধতা ও সংকটকে দুষছেন তারা। ধুলাবালিতে কষ্ট হয়ে যায়, শ্বাসকষ্ট, ইঞ্জিনের তাপে বুঝছেন না। একটা ড্রাইভার যদি নেশাগ্রস্ত বা মাদকাসক্ত থাকে, তাহলে অনেক মানুষের প্রাণহানির সংখ্যা। একটা না পায় এক্সট্রা দেন, আপনি বলছেন স্বাস্থ্য পরীক্ষা, এটা কি এটা আমরা অনেক স্টাফ দিয়ে আমরা জানিই না। আমি এখন যদি স্বাস্থ্য পরীক্ষা করব, আমার কাছে তো ড্রাইভার পার্মানেন্ট না। সংস্থাগুলো বলছে, গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন 60% চালক। জরিপে প্রাপ্ত ফলকে উদ্বেগজনক বলছেন তারা। 1000 ড্রাইভারের চোখ পরীক্ষার পরে আমরা শতকরা 80 ভাগেরই চোখের সমস্যা পাই। 21%-এর আমরা ক্যাটারেক্টও পাই। 49% চালকের আপনার ব্লাড সুগার প্রবলেম পাওয়া গেছে এবং 37% চালকের ব্লাড প্রেশার প্রবলেম পাওয়া গেছে। চালকের শারীরিক অসুস্থতা যাত্রীদের জন্য বড় বিপদের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক শক্তিও থাকতে হবে, অর্থাৎ মানসিক ফিটনেস থাকতে হবে। তাদেরকে নিয়মিত স্ক্রিনিং করতে হবে যাতে তারা মাদকাসক্ত না হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর হাজারো প্রাণহানি ঘটলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার ও মালিক সমিতি। অনীহা ও উদাসীনতা দেখিয়েছে চালকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। মালিকরা প্রতিযোগিতার মধ্যে থাকার ফলে সে প্রফিট কম্প্রোমাইজটা করতে গিয়ে ড্রাইভারের যে হেলথ দরকার, তার যে একটা রেস্ট দরকার, তাকে যে আমি স্বস্তি দিব, সেই স্বস্তিটা দেই নাই। অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে চালকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক পরিবহন মালিক সমিতি। চালকদের স্থায়ী স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা দেশব্যাপী মালিকদের সাথে আলোচনা করেছি। উন্নত বিশ্বমানের একটি হাসপাতাল তৈরির জন্য আমরা পরিকল্পনা সরকারের কাছে প্রস্তাবনা করেছি। নানা আশ্বাস ও সম্ভাবনার কথা জানালেও তা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সড়ক পরিবহন মালিক সমিতি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বয়স না জেনেই গৃহকর্মী হালিমাকে রিমান্ডে নেন ডিবির তদন্ত কর্মকর্তা। কারাগারে আছেন 3 মাসেরও বেশি সময় ধরে। একে সংশ্লিষ্টদের দায়িত্বের গাফিলতি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞের মতে, বিচার প্রক্রিয়ায় শিশুরা ভুক্তভোগী হলে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার প্রতি তারা বিক্ষুব্ধ হয়ে উঠবে। আসিফ মাহমুদ সিয়ামের রিপোর্ট। 3 মাসের বেশি সময় ধরে কারাগারে গৃহকর্মী হালিমা আক্তার 55 লাখ টাকা চুরির দায়ে ছিলেন 2 দিনের রিমান্ডেও। কিন্তু প্রশ্ন উঠেছে তার বিচারিক প্রক্রিয়া নিয়ে। জন্মসনদে বয়স 15 বছর হলেও হালিমার বিচার কাজ চলছে প্রাপ্তবয়স্ক ধরে। শিশু আইন অনুযায়ী শিশুকে পুলিশি হেফাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশনা থাকলেও নেই রিমান্ডের বিধান, যদিও হালিমার বেলায় মানা হচ্ছে না আইন। পুলিশের দাবি, হালিমার বয়স 18, কিন্তু জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় বয়স 15 বছর। এছাড়া পুলিশের প্রতিবেদনের সঙ্গে মিল নেই জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় দেয়া বাবা মায়ের নামেরও। এফআইআর এক রকমের এবং পুলিশ ফরওয়ার্ডিং এ অন্য রকমের, রিমান্ড প্রতিবেদন এক রকমের। যদি বাবা মার নাম যদি ভিন্ন হয়, তাহলে জজ সাহেব কি অর্ডার দিবেন? আসলে উনি বিব্রত বোধ করেছেন যে আয়ু
কি তদন্ত করেছে? বয়স নিশ্চিত না হয়ে রিমান্ডের আবেদনের কথা স্বীকার করে তদন্ত কর্মকর্তা বলছেন, শুনানিতে তার দেওয়া তথ্যকে চ্যালেঞ্জ করেননি হালিমার আইনজীবী। সে প্রাপ্তবয়স্ক হইতে পারে, আবার সে শিশুও হইতে পারে, তো এটা কনফার্ম না হয়ে আপনি রিমান্ড চেয়ে বসছেন। আপনার কাছে আমার শুনতে হবে যে কিভাবে রিমান্ড চেতে হবে। মামলার বাদী যে নামের পাশে বয়স দিয়ে দিতে, আমি সেভাবে কাজ করবো। বিজ্ঞ আদালত কনফার্ম হয়ে রিমান্ডের আদেশ দিচ্ছে, আমি কি আমার ইচ্ছা মতো রিমান্ড আনতে পারছি? বয়স নিশ্চিত না হয়ে রিমান্ড আবেদন এবং তা মঞ্জুর করাকে দায়িত্বে গাফলতি বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞ। রিমান্ড প্রেয়ারের আগে তার বয়স নিয়ে আগে চিন্তা করা উচিত ছিল, তারপরে রিমান্ড প্রেয়ার দেওয়া উচিত ছিল। তিনি সঠিক তদন্ত করা সেটাও তিনি ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রসিডিংস হওয়া উচিত। শিশু অধিকার কর্মী ওয়াহিদা বানু মনে করেন, বিচারিক কাজে শিশু সংক্রান্ত প্রশ্ন উঠলে তা বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করা প্রয়োজন। আমরা এমন কিছু যাতে না করি এই শিশুটা বড়দের সম্পর্কে একেবারেই একটা খারাপ ধারণা নিয়ে থাকবে, সমাজ সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে থাকবে। এই রাষ্ট্র তো আমাকে সর্বোত্তম যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নিল না। উভয় পক্ষের দাখিলকৃত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠায় জরুরি ভিত্তিতে মেডিকেল পরীক্ষার মাধ্যমে হালিমার বয়স নির্ধারণের আদেশ দেন আদালত। জরুরি ভিত্তিতে আদালতে মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ থাকলেও তা পালন হয়নি। এদিকে কারাগারে 4 দেয়ালে হারিয়ে গেছে হালিমার জীবনের আরও 1 মাস। আদালতে শিশু প্রমাণিত হলে হয়তো হারিয়ে যাবে এই প্রশ্নটাও যে এই গাফিলতির দায় কার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সরকারের অনুরোধে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ এবং উপকূলে সুপেয় পানি নিশ্চিত করতে প্রায় ৩,৫০০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। 2টি প্রকল্প প্রস্তুত করতে সরকারের সঙ্গে কাজ করছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। এডিবির কান্ট্রি ডিরেক্টর বলছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি, তবে বাস্তবে জনগণ কতটা উপকৃত হচ্ছে তা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। উপকূল ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভখানের রিপোর্ট। পানির জন্য সাত সকালেই কলসের সারি, কখনো ছুটতে হয় 2-3 কিলোমিটার দূরের পুকুরে। আমাকে এখানে সবসময় জলের কষ্ট পেয়েছেন, আমরা মহিলারা ঘুমেতে উঠেই আমাকে জলের কলস নিয়ে বাইরে বেরোতে। উপকূলে পানির অভাব নেই, তবুও এক কলস সুপেয় পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় এখানকার বাসিন্দাদের। তবে খুলনার চাল নাই। সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির অর্থায়নে খনন কিংবা সংস্কার করা এসব পুকুরে বর্ষার সময় পানি ধরে রেখে পরবর্তীতে গোসল, খাওয়া দাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। 9.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার 31,000 বাসিন্দার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের সুবাদে। এই দুটো পুকুর আছে, তাই আমরা মনে করেন এই ব্যবহার করি। যাদের একটু নিম্ন প্রকৃতি তারা তো ওই পুকুরের জলই খাওয়া দাওয়া সবকিছু করে। 23 কোটি টাকা ব্যয়ে 4.43 কিলোমিটার খাল পুনর্খননে সহনীয় পর্যায়ে এসেছে নগরের জলাবদ্ধতা। স্লুইস গেট দিয়ে আটকানো হয়েছে পশুর নদের নোনা জল। খাল সেচের উপযোগী হয় 721 হেক্টর জমিতে বছরে 2 বার ফসল হয়। খালপাড় ধরে রাস্তা ও সেতু নির্মাণের ফলে সহজ হয়েছে যাতায়াত ও হাটবাজারে পণ্য পরিবহন। আমাদের লবণের জন্য আগে কোনো ফসল দেখা হতো না, তাতে করে আমাদের খুব অভাব ছিল। বর্তমানে আমরা এই গেট হয়ে খুব ভালোই আছি। লবণ পানি ঢোকে না, ধান চালি ভালো হয়। জলবায়ুর অভিঘাতের অতি ঝুঁকিপূর্ণ পটুয়াখালী পৌরসভা। এই শহরকে জলবায়ু সহিষ্ণু করতে রাস্তা, ড্রেন নির্মাণ করা হয়েছে সাইক্লোন শেল্টার। তাপ শোষণে সংস্কার করা হয়েছে জলাধার। সড়ক আমার ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে। এডিবির তথ্য, বর্তমানে $25 কোটি ব্যয়ে কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উপকূলীয় 22টি শহরে। পাইপলাইনে আছে $30 কোটি ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প এবং থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রকল্প। Our aim is crystal clear. We want to scale up our investment projects and also replicate this kind of success stories across the nation, so that more and more Purushavas and cities and also people will benefit from ADB's support. প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতাও দেখতে চায় এডিবি। শুভ খান, সময় সংবাদ, পটুয়াখালী। রংপুর মহানগরীতে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী। সোমবার রাতে নগরীর গুপ্তপাড়াস্থ মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান শামুর ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় শামসুজ্জামান শামু তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও নতুন কর্মীদের মিষ্টি ও দলের ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদানে কাজ সম্পন্ন করেন।
কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড় থেকে জিম্মি থাকা ২১ রোহিঙ্গাকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে মানব পাচারকারী চক্রের একাধিক আস্তানা। ভোররাতে হাতিয়ার ঘোনার করাচিপাড়া গহীন পাহাড়ে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। অভিযানে কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়, সেখান থেকে জিম্মিদের উদ্ধার করা হয়। র্যাব জানায় আস্তানায় আটকে রেখে মারধর করে জিম্মিদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। মুক্তিপণ না দেয়া হলে করা হয় ভয়াবহ নির্যাতন। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করছে জানিয়েছে। খুব মারে। আচ্ছা ঠিক আছে বাবা, আর মারবে না কেউ। বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায় রাতে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। এ সময় স্থানীয়রা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনকে উপর্যুপুরে আঘাত করতে দেখেন। পরে পুলিশে খবর দিলে খোকনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। পঞ্চগড়ে মসজিদের খতিবকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘি বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পরিচালনা করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 24 অক্টোবর মসজিদে জুমার নামাজে খতিবের দেয়া বক্তব্য নিয়ে আবুল কালাম আজাদ ও তার ভাই আমানুল্লাহ আমান খতিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাড়ি ফেরার পথে হত্যার হুমকি দেন। এই ঘটনায় খতিব থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। 48 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নাটোরের লালপুরে পদ্মার চরে খড়ের ক্ষেতের দখল নিয়ে 2 গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 4 জন। সোমবার বিকেলে 4:30টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। পদ্মার চরাঞ্চলে হবিরপুর এলাকায় খড়ের ক্ষেতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে কাকন গ্রুপ ও রবি মমতাজ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে উভয় পক্ষেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গোলাগুলি চালায়। এতে অন্তত 6 জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে 2 জনকে কুষ্টিয়া ও 4 জনকে বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমানের মৃত্যু হয়, আর চিকিৎসাধীন অবস্থায় নাজবুলের মৃত্যু হয়। ফরিদপুরের ভাঙা থেকে ছিনতাইয়ের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 26 অক্টোবর বিকেলে ফরিদ খান তার ইজি বাইক নিয়ে ভাঙা থেকে পুলিয়া বাজার যাচ্ছিল। তার অভিযোগ, পথে ওত পেতে থাকা ছিনতাইকারীরা মারধর করে ছিনিয়ে নেয় ইজি বাইক সহ নগদ টাকা। অভিযোগ পেয়ে শুরু হয় অভিযান। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। কোটি কোটি টাকা অনিয়ম দুর্নীতি ধরা পড়ায় অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 2টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে চট্টগ্রাম নগরীর 70 লাখ বাসিন্দা ঘরে বসেই দিতে পারবেন গৃহকর। ফাঁকি রোধের পাশাপাশি বাড়বে রাজস্ব, কমবে বিড়ম্বনা ও দুর্ভোগ। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি হোল্ডিং আছে 2,34,815টি। গৃহকর ফাঁকি সহ নানা প্রতারণায় ব্যাহত হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ফিল্ডবুক ঘষামাজা করে 5 বছর আগে দুটি প্রতিষ্ঠান 40 কোটি টাকা গৃহকর ফাঁকির পর সম্প্রতি তদন্তেও নামে দুদক। এমন বাস্তবতায় কর ফাঁকি ও দুর্নীতি ঠেকাতে ম্যানুয়াল থেকে বেরিয়ে বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বি-ট্র্যাক সলিউশন ও মাইলাইজের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। ফলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি বন্ধ হবে নানা কারসাজি ও প্রতারণা। দুর্নীতিটাকে আস্তে আস্তে আমাদেরকে শূন্যের আওতায় আনতে হবে এবং এই ধরনের বিভিন্ন হোল্ডিং ট্যাক্সকে ডিজিটালাইজ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সেটাকে শতভাগ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। যদি ডিজিটালাইজেশন হয় তাহলে কিন্তু আমরা কত টাকা পাবো এটা আগে থেকে জেনে যাব এবং এই যে আমাদের যে এখন ইনফিল্ট্রেটগুলো হয় যেগুলো আসে না সেগুলো কিন্তু তখন চলে আসবে। অনলাইন পদ্ধতিতে গ্রাহককে পড়তে হবে না বিড়ম্বনায়, ঘরে বসে প্রদান করতে পারবেন হোল্ডিং ট্যাক্স। কমবে নগরবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা। এই সিস্টেম হবে স্বয়ংক্রিয়ভাবে। যারা ট্যাক্স পে করছেন ওনাদের একটা অ্যাকাউন্ট থাকবে, ওনারা যে ট্যাক্সটা দিচ্ছেন ওনারা এই পোর্টালে লগ ইন করেই দেখতে পাবেন যে আমি কত টাকা ট্যাক্স দিয়েছি বা সামনের ট্যাক্স ইয়ারে আমার কোনো ট্যাক্স বাকি আছে কিনা, সামনের ট্যাক্স ইয়ারে আমার কত ট্যাক্স আসতে পারে, আমার ট্যাক্স পেমেন্ট ডেডলাইন কবে। সাথে এইটাতে যেহেতু একটা ব্যাংক আমাদের সাথে আছে ফুল পেমেন্টটাও অনলাইনে পসিবল। প্রথম দিকে বাণিজ্যিক হলেও ইবিএল এর মাধ্যমে পর্যায়ক্রমে 2 লাখের বেশি আবাসিক গ্রাহকরাও অনলাইন সেবার আওতায় আসবেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার বিকেলে কর সংগ্রহ ডিজিটালাইজেশন নিয়ে বি-ট্র্যাক সলিউশন এবং মাইলেজের সঙ্গে সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মেয়র বলেন, 2017-18 অর্থ বছরে ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকন্ট্রেন্ট লিমিটেড ফিল্ড বুক ঘষামাজা করে 40 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স ফাঁকি দিয়েছিল। সেই সময়ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন শেখ তহিদুল ইসলাম। তিনি দুর্নীতিকে ধামাচাপা দিয়েছে বলে দাবি করেন মেয়র। বলেন, এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে সিটি কর্পোরেশন। জানানো হয়, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রায় 40 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার যে একটা তারা চিন্তা করেছে এবং চেষ্টা করেছে এবং দুর্নীতি করেছে সেটা দেখুন। আজম নাসির এরপরে 2020 সালে ঘষামাজা করেছে, তখন প্রশাসক ছিল আওয়ামী লীগের সুজন। এরপরে 23 সালে যখন ঘষামাজা করার এটা ধরা পড়েছে তখন মেয়র ছিল রেজাল্ট করিম, উনিও আওয়ামী লীগের। আমরা অবশ্যই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশনে যাব এবং যে এটা করেছে আমি সচিবকে দায়িত্ব দিয়েছি তাকে শোকজ করার জন্য। রপ্তানি বন্ধ থাকায় ও আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে নীলফামারীর সৈয়দপুরে ঝুট কাপড় গার্মেন্টস মালিক কারিগরদের। লাভের আশায় এরই মধ্যে শীতবস্ত্রের মজুত করতে শুরু করেছে তারা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় সাকির হোসেন বাদলের রিপোর্ট। 2 শতাধিক জুট গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকরা ব্যস্ত কাটিং ও সেলাইয়ের কাজে। মার্কেটের দোকানগুলোতে ইতোমধ্যে জ্যাকেট, ট্রাউজার ও শিশুদের পোশাক সহ নানা শীত বস্ত্রের আগাম মজুত। দেশের বড় বড় গার্মেন্টসের ফেলে দেওয়া জুট কাপড় কম দামে সংগ্রহ করা তুলনামূলকভাবে উৎপাদন খরচ কম হয়। এক সময় নীলফামারী সৈয়দপুরের এই জুট পণ্য বিদেশে রপ্তানি হতো। বর্তমানে স্থলপথে রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও শীতের আগমন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এখানকার কারখানার মালিকরা। এখন প্রোডাকশন আমাদের খুব বেশি, ঠান্ডার সিজন চলতেছে, তাই আমরা কাজ করতেছি। আমাদের এই শীতের সময় সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে। মালগুলো ভালো, মোটামুটি ভালো, কম দামের পাওয়া যায়। গত বছরের তুলনায় এবারকার মোটামুটি শীত যদি আগাম নাও নামে কিন্তু বেচাকিনি
হচ্ছে। নেপাল ভুটান আমরা পাঠাইতাম, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে আমাদের, আমরা লোকালে বিক্রি করতেছি এগুলো। অন্য সব মোকামের চেয়ে এখানকার শীত বস্ত্রের দাম কম থাকা ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় জমান। ব্যবসায়ীরা বলছেন শীতের বেচাকেনা শুরু হয়েছে, কারিগরদের হাতেও প্রচুর কাজ। সামনে আপনার শীতের মাল আমাদের তৈরি করতে হয়, আগে মজুত করতে হয়। এখন জ্যাকেট তৈরি করতেছি, এই জ্যাকেটটা পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশের চাহিদা আছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে থেকে ঢাকা যায়, চিটাগাং যায়, তারপরে খুলনা, বরিশাল, বিভিন্ন দেশে বাংলাদেশের ভিতরে আমাদের মার্কেটটা আছে। রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় সৈয়দপুরে ইতোমধ্যে প্রায় 200 গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। পরিচর্যার অভাবে আজ তিস্তা শুধু আর নদী নয়, এক দীর্ঘশ্বাস, এক অব্যক্ত কষ্টের নাম। ভাঙা গড়ার অন্তহীন খেলায় বিধ্বস্ত তিস্তা পাড়। ক্লান্ত হয়ে পড়েছেন এই অঞ্চলের মানুষজন। তবে অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা এখন আশার প্রদীপ হয়ে দেখা দিয়েছে। অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও আশা নিরাশার দোলাচলে পড়তে পারে এই প্রকল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। পাহাড়ি ঢলে তিস্তা কখনো রুদ্রমূর্তি ধারণ করে গ্রাস করে ভিটেমাটি, ফসল, স্বপ্ন, আবার শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুধু মরুভূমিতে। ফলে চরম হুমকিতে তিস্তা অববাহিকার জনজীবন। উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করে ভারত এককভাবে নিয়ন্ত্রণ করছে তিস্তার পানি, এমনকি পানি বন্টনের আন্তর্জাতিক কোনো রীতিনীতিরও তোয়াক্কা করছে না ভারত। এমন পরিস্থিতিতে তিস্তা পারের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। চায়না করে, এনডিএ করে, এটা করে, ওটা করে, কেউ তো করে না কাজ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না, আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা খনন চাই। জনগণের কাছে ভোট নিয়ে প্রতারণা করতেছে, নদী খোঁড়ার কোনো কথা নাই। এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে 26 সালের জানুয়ারিতেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে ঘোষিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর তাগিদ অধিকার কর্মীদের। তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, তাহলে এই অঞ্চলের মানুষ নিজেরাই এই বন্ড কিনবে, বিদেশের যারা আছে কর্মরত তারাও বন্ড কিনবে। গবেষকদের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও তৈরি হতে পারে নানা শঙ্কা। যদি অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে না পারে, তাহলে মনে করতে হবে যে এটা আবারও একটা অন্ধকারের দিকে পড়ে গেল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নদী শাসনের মধ্য দিয়ে শুধু ভাঙ্গন প্লাবনই রোধ হবে না, একই সঙ্গে সুরক্ষা পাবে কৃষি জমি, গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, ইকোনমিক জোন। ফলে উত্তরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বহু কাঙ্ক্ষিত এই প্রকল্প। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বর্ষা মৌসুম শেষে পানি কমতে থাকলেও ভাঙন শুরু হয়েছে গাইবান্ধার তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায়। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 3 উপজেলার 100 বিঘারও বেশি ফসলি জমি, অর্ধশত ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। শিগগিরই ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। হেমন্তে কমছে নদীর পানি, তবে থামছে না ভাঙন। ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে জনপদ। গত 1 মাসে গাইবান্ধার তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সদর, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার 100 বিঘার বেশি ফসলি জমি, অর্ধশত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে তীরবর্তী মানুষের। যারা ভাঙনের শিকার হয়েছেন তারাও কাটাচ্ছেন মানবেতর জীবন। শীঘ্রই ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আমাদের এই দুর্ভিক্ষের ভেতর কেউ এগিয়ে আসতেছে না। আগে যেটা কাজ করছে তারপর থেকে একদম মনে করো কালকার থেকে নদী পাগল হয়ে গেছে। উপস্থিত এখন অন্তত এই মানুষগুলোকে নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা করার জন্য বস্তা ফেলে হোক, যে কোনো মূল্যেই হোক, তাদের প্ল্যান অনেক আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায়োরিটি বেসিসে কিছু কিছু জায়গায় আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি। এছাড়া বলে রাখি যে আমরা যমুনা ডান তীরের ভাঙন রক্ষার্থে
লালচামার এবং দত্তের খামাস এলাকায় হচ্ছে আমরা একটি ডিপিপি প্রণয়ন করে হচ্ছে উদ্যোতন দপ্তরে প্রেরণ করেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্রের তীরে হুমকিতে রয়েছে আরও অন্তত 1000 বসতবাড়ি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ঠাকুরগাঁওয়ে বেড়েছে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। ইজি বাইক ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই কৌশলে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে চক্রটি। ঘটছে হত্যার মতো ঘটনাও। আয়ের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা চালকরা, নিঃস্ব হচ্ছে পরিবার। এমন ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিস্তারিত থাকছে জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। উত্তরের জেলা ঠাকুরগাঁও। জেলা শহর থেকে যে কোনো স্থানে যাত্রা করলেই হরহামেশাই মিলবে এমন ইজি বাইকের। কম ভাড়ায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাত্রাপথে চলাচল করছেন সাধারণ যাত্রীরাও। কিন্তু এসব ইজি বাইকেই যাত্রী সেজে ঘুরে বেড়াচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা। প্রায়ই অজ্ঞান পার্টির চক্রটি সুযোগ বুঝে সহজ সরল ইজি বাইক চালককে অচেতন করে নগদ অর্থ সহ কখনো নিয়ে যাচ্ছে ব্যাটারি, আবার কখনো ছিনিয়ে নিয়ে যাচ্ছে উপার্জনের সম্বল ইজি বাইকটি। শুধু তাই নয়, বাকবিতণ্ডায় জড়িয়ে ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনাও। এরই মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিহত হওয়ার পাশাপাশি আয়ের শেষ সম্বল ইজি বাইক হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ছিনিয়ে নেওয়া ইজি বাইক উদ্ধারে মাঝে মাঝে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেলেও কমছে না ইজি বাইক চুরি কিংবা ছিনিয়ে নেওয়ার ঘটনা। এ অবস্থায় কার্যত পদক্ষেপ দেখতে চান চালক সহ স্থানীয়রা। খাওয়ার পরে জুস কখন কি হয়ে গেল আমি আর কিছু বলতে পারি না। যাত্রী সেজে উঠতেছে, উঠে চিপার মধ্যে নিয়ে কি জানি লাগাই দিয়ে আমাদেরকে অজ্ঞান করে গাড়ি নিয়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ব্যাটারি যা আছে ব্যাটারিগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে। চলতি বছরের আগস্টে অচেতন করে হত্যার পর এক চালককে আখ্যাতে ফেলে রাখে চক্রটি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সদর থানার ওসি। আর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার কথা জানান পুলিশ সুপার। এই ঘটনা সংক্রান্তে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা কোর্টে প্রেরণ করেছি। শীতকালে কুয়াশার কারণে হয়তো চুরির পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা পুলিশ যেমন সতর্ক থাকি, আমাদের জানেন আপনারা। ইজি বাইক শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে জেলায় 10,000-এর বেশি ইজি বাইক রয়েছে। গেল 3 মাসে একজনকে হত্যা ও 9টি ইজি বাইক ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। এছাড়াও ব্যাটারি চুরির ঘটনা ঘটছে হরহামেশাই। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাজশাহীতে একটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের বিরুদ্ধে হার্ট ফাউন্ডেশনে কর্মরত নার্সকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মামলা করলে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদন। 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহীর আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আহসান হাবিবের সঙ্গে পরিচয় হয় এক নার্সের। তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কাছাকাছি থাকতে মাস 6 আগে ঢাকা থেকে রাজশাহীতে এসে হার্ট ফাউন্ডেশনে যোগ দেন ওই নার্স। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন চিকিৎসক আহসান হাবিব। তবে গত 6 অক্টোবর ওই নার্সকে কিছু না জানিয়ে বিয়ে করেন অন্য আরেকজনকে। এর 2 দিন পর আল আরাফা ক্লিনিকে দেখা করলে ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী নার্স। মামলা করলে 26 অক্টোবর আহসানকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালকে আমরা দুপুরের দিকে তাকে অ্যারেস্ট করি। গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি। এখন মামলা তদন্তাধীন আছে। ধর্ষণের অভিযোগের সত্যতা স্বীকার করে জড়িত চিকিৎসকের উপযুক্ত বিচার দাবি করেন আল আরাফা ক্লিনিকের স্বত্বাধিকারী। মেয়ে ঘটিত ব্যাপারে অ্যারেস্ট হয়েছে। এখন এটা কতদূর সত্য কি মিথ্যা এটা আমার জানা নাই, তবে সে যদি দোষী হয় অবশ্যই তার বিচার আমি চাইব যে তার বিচার হোক। অভিযুক্ত চিকিৎসক হাবিবের গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুরে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে লাগাতার সিভিল সার্জন অফিসে আন্দোলন করেন তারা। অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদের রিপোর্ট। গত 24 অক্টোবর সকাল 10টায় সিভিল সার্জন অফিসে 3য় ও 4র্থ শ্রেণীর পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গভীর রাত থেকে সকাল 8টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমামের বাড়িতে বেশ কিছু শিক্ষার্থীকে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। স্থানীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সিভিল সার্জন অফিসে তালা পর্যন্ত ঝুলিয়ে দেন। নিয়োগ পরীক্ষায় কারচুপি তদন্তের স্বার্থে সিভিল সার্জন রোববার পরীক্ষার ফলাফল কার্যক্রম স্থগিত করেন। পরের দিন সোমবার বিকেলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের উপর চড়াও হয়। সদর হসপিটালের আরএমও এবং তার ভাই যারা নিয়োগের জন্য টাকা জমা দিয়েছিল তাদেরকে প্রশ্ন তাদের হাতে দিয়ে দেয়। কিভাবে তার বাড়িতে পরীক্ষার্থীর অবস্থান করলো। ফেসবুকে একটা অ্যান্সার শিট ভাসতেছে, যেটা হচ্ছে আরএমওর বাসার সামনে নাকি পাওয়া গেছিল। তো সেই অ্যান্সারগুলো দেখে যে হুবহু প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। এখন থেকে যদি এইসব সেক্টরগুলোতে দুর্নীতি শিকার হয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায় থাকলো? ভর্তি পরীক্ষায় নিজের কারচুপির কথা অস্বীকার করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম। আমার ক্লিনিকে তারা ছিল, আমার বাসাতেও তারা ছিল। এই ব্যাপারটা আমি পরে জানতে পেরেছি, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সঠিক না। তবে নিয়োগ পরীক্ষার কারচুপির কিছু নমুনা পাওয়ার কথা স্বীকার করেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক। এই অভিযোগগুলো আমরা পেয়েছি, আমরা দেখতে চাচ্ছি যে অভিযোগগুলোর সত্যতা কতটুকু, তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তথ্য মতে নিয়োগ পরীক্ষায় ১১৫টি শূন্য পদের বিপরীতে ১৬,০০০ শিক্ষার্থী অংশ নেয়। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এনামুল হককে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। এ সময় 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বহিরাগত চেয়ারম্যান বাদ দিয়ে বিভাগ থেকে নিয়োগের দাবি জানান তারা। এদিকে অনশনে থেকে অসুস্থ হয়ে পড়েন 4 শিক্ষার্থী। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এর আগে 3 দফা দাবিতে টানা 4 দিন ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি করেন শিক্ষার্থীরা। সে সময় দাবি পূরণ না হওয়ায় 1 দফা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা। কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাব, বাজার প্রতিযোগিতায় পিছিয়ে থাকা সহ নানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের তাঁত শিল্প। তাঁত বোর্ডের কাছে ঋণ চেয়েও পাননি উদ্যোক্তারা। একসময় জেলা জুড়ে অসংখ্য কল চালু থাকলেও এখন পেশা বদলে ফেলেছেন অধিকাংশ শ্রমিক। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। একসময় তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে দেশব্যাপী সুনাম ছিল দিনাজপুরের। জেলার চিরিরবন্দর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা ও পার্বতীপুর উপজেলার বাংলাবাজার, জাহানাবাদ, দাঁড়ারপাড়, বেলাইচণ্ডী পৌর এলাকার প্রায় 5,000 মানুষ যুক্ত ছিলেন তাঁত শিল্পে। সেই সংখ্যা এখন নেমে এসেছে অর্ধেকের নিচে। পেশা বদলেছেন বহু মানুষ। চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার কারিগরি পাড়ার তাঁত শিল্পীদের উৎপাদিত তোয়ালে, গামছা, শাড়ি, লুঙ্গি, চাদর, কার্পেট ও কাপড়জাত পণ্য জেলার চাহিদা মিটিয়ে যেত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এজন্য গড়ে ওঠে ছোট বড় শতাধিক তাঁত কারখানা সহ রানীরবন্দর তাঁতি সমবায় সমিতি। তাঁতিদের জন্য রানীরবন্দরে তাঁত বোর্ডে অফিস করা হয়, কিন্তু তাঁতিদের ভাগ্যের পরিবর্তন হয়নি। উৎপাদিত পণ্যের বাজার নেই, সুতোর দাম নেই, ঋণ না পাওয়া ও যুগের সঙ্গে তাল মেলাতে না পারায় সবাই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যে মজুরি পাই সেই মজুরি তো আমাদের চলে না, কিন্তু আমাদের মাহাজনও যদি মজুরি বেশি হইতো, মনে করেন সুতার দাম বেশি, মাহাজন যদি বেশি পাইতো আমাদেরকেও বেশি বেশি মজুরি দিত, তাহলে আমাদেরও পোষাইতো। আমরা এই অবস্থায় যে কাজ করি কোনো রকমের খালি সংসার চালাই। আমাদের অবস্থা এখন খুব শোচনীয়, আমরা সবসময় কাজ পাই না। তাঁত ব্যবসায়ীদের দাবি, সুতার দাম বেড়ে যাওয়া ও উৎপাদিত পণ্যের দাম কমে যাওয়ায় তাঁতিরা এই শিল্পে টিকতে না পেরে অধিকাংশই বদলে ফেলেছেন পেশা। আগে রানীরবন্দরে প্রায় ঘরে ঘরে 10,000 তাঁত ছিল। তাঁতের সামগ্রী জিনিস পাওয়া যায় না এবং এগুলো কাজ করি আমাদের যে দ্রব্যমূল্যগুলো দরকার এগুলোর দাম অনেক বেশি, কিন্তু কেনা বেচার দিক দিয়ে আমাদের পোষে আসে না। তাঁত বোর্ডের কাছ থেকে আমরা সরকারিভাবে কোনো সহযোগিতাও পাই না। রানীরবন্দরে তো এখন ঘরে ঘরে তাঁত ছিল, তাঁত শিল্পী তো বিকল্প হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার তো এই দিকে চোখ দেখায় না, একটু যদি নেক নজরে দেখে এই তো তাঁতির ঘর অনেক বাঁচে। এখন তো করুণ অবস্থা, এখানে তো প্রায় 10-15 হাজার তাঁত ছিল, এখন তো বর্তমানে এই 2-1টা ঘরে মাত্র তাঁত। এ ব্যাপারে রানীরবন্দর তাঁত বোর্ডের লিয়াজু অফিসার জালালউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের নিষেধ আছে ক্যামেরার সামনে কথা বলতে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে একসময় 2,000 তাঁত থাকলেও এখন রয়েছে মাত্র 25টি। সময় সংবাদ, দিনাজপুর।
জনবল ও সরঞ্জামের অভাবে মুখ থুবড়ে পড়েছে কুড়িগ্রাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি কার্যক্রম। বিভিন্ন পদ সৃষ্টি না করেই 3 ব্যাচে ভর্তি করা হয়েছে 150 শিক্ষার্থী। এতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে হতাশায় সরকারি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি খোদ শিক্ষকদেরও। বাদশা সৈকতে পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো, আছে শিক্ষার্থীও, কিন্তু নেই চাহিদামতো শিক্ষক সহ ল্যাবরেটরি ও অন্যান্য সরঞ্জাম। অবকাঠামো নির্মাণের পর 2022-23 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয় কুড়িগ্রামের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে। পরপর 3টি শিক্ষাবর্ষে নির্ধারিত 50টি করে আসনে দেশের বিভিন্ন জেলার 150 শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ, 2 জন শিক্ষক ও 1 জন অফিস সহায়ক দিয়ে শুরু করা হলেও 1 বছর আগে বদলি হওয়ায় শূন্য হয় অধ্যক্ষের পদটি। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা যে স্বপ্ন নিয়ে আসছি এখানে আমরা এখন বুঝতেছি যে এখানে থাকলে আমাদের হয়তো স্বপ্নটা অসম্পূর্ণই থেকে যাবে। আমাদের শিক্ষক স্বল্পতা, আমাদের ভালোভাবে ক্লাস হচ্ছে না, তারপর আমাদের আইএসটিতে ল্যাবরেটরির সমস্যা, আমাদের ল্যাবরেটরি নেই। কার কাছে যাব? আমাদের প্রিন্সিপাল নাই। এখন আমরা চাচ্ছি যে আমাদের কলেজে জরুরি ভিত্তিতে প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হোক। আমাদের কোনো অধ্যক্ষ নাই, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছে এবং তারকেও সেইভাবে দায়িত্ব দেওয়া হইতেছে না যে সে আমাদের সমস্যাগুলো সমাধান করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অনতিবিলম্বে আমাদের প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া হোক। প্রথম বর্ষে সব বিষয়ে ক্লাস নিচ্ছেন অতিথি শিক্ষকরা, তবে দ্বিতীয় বর্ষ থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় অপারগতার কথা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমরা আমাদের মতন করে সর্বোচ্চটা চেষ্টা করছি, তবে আরও জনবল থাকলে হয়তো বা আরও সুন্দর করে আমরা এটাকে এগিয়ে নিতে পারতাম। লোকবল না থাকায় ক্লাস নেওয়া এবং অন্যান্য কার্যক্রম সম্ভব হবে না। তাই আশা করতেছি যে দ্রুত যদি লোকবল এবং শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের জন্য এই প্রতিষ্ঠানটার জন্য ভালো হবে। কুড়িগ্রামের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে 2025-26 শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তি করা হয়নি। সময় সংবাদ, কুড়িগ্রাম। মেহেরপুর বাজারে আমদানি বাড়ছে শীতকালীন সবজির। নতুন সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। বিস্তারিত জানাতে মেহেরপুর বড় বাজার কাঁচামাল আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছে তার কাছে। ঠান্ডা যতই বাড়ছে, শীতকালীন বিভিন্ন ধরনের সবজির আমদানি বাজারে কিন্তু বাড়ছে। গত কয়েকদিনে শীতকালীন যে সকল সবজি আছে সেই সকল সবজি কিন্তু প্রায় প্রতিটা সবজি বাজারে উঠতে শুরু করেছে। আমরা দেখেছি গত এক সপ্তাহে যে পরিমাণে বাজারে সবজির দাম ছিল তার থেকে কিন্তু প্রায় অর্ধেক দামে চলে এসেছে প্রায় প্রতিটি সবজি। আমরা যদি খেয়াল করে দেখি যে হচ্ছে পালং শাক গত 10 দিনে যেখানে মাত্র গত 10 দিনে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হতো, সেটি কিন্তু এখন 35 থেকে 40 টাকাতে নেমে এসেছে। এছাড়া ফুলকপি যেগুলো প্রায় 100-র কাছাকাছি ছিল সেগুলো কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাঁধাকপি, সিম এবং অন্যান্য যে সকল শীতকালীন সবজি রয়েছে সেগুলোও কিন্তু দাম যদি বলি যে হচ্ছে যে সকল সবজির দাম গত এক সপ্তাহে 100-র উপরে ছিল সেগুলো কিন্তু 40-50 টাকাতে বিক্রি হচ্ছে। এছাড়া মূলা থেকে শুরু করে বরবটি এবং অন্যান্য যে সকল শীতকালীন সবজি আছে সেগুলো কিন্তু বাজারে উঠেছে এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসার কারণে দাম কিন্তু অনেকটাই কমেছে। তো সেক্ষেত্রে যে সকল চাষিরা রয়েছেন তারা কিন্তু কিছুটা অভিযোগের সুরেই বলছেন যে হচ্ছে যে সকল দাম আসলে এতটাই কমছে যে তারা শঙ্কার মধ্যে রয়েছে, কারণ উৎপাদন খরচ এবার তাদের বেশি হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং দাম এইভাবেই যদি কমতে শুরু করে তাহলে কিন্তু তারা অনেকটাই দাম যদি কমতে শুরু করে তাহলে কিন্তু তারা বিপাকে পড়বেন। ব্যবসায়ীরাও কিন্তু কিছুটা বিপাকে রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে হচ্ছে যত দ্রুত সম্ভব বাজার স্থিতিশীল হলে তাদের ব্যবসাটা স্থিতিশীল হবে, তা না হলে তারাও কিন্তু শঙ্কার মধ্যে রয়েছেন এবং লোকসান গুনতে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। তো সেক্ষেত্রে বাজারে যে সকল সবজি আসছে, শীত আরো বাড়ার সাথে সাথে সবজির আমদানি আরো বাড়বে বলে মনে করছেন সকলে। এই ছিল মেহেরপুরে বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে। কাটার আগ মুহূর্তে ধানে দেখা দিয়েছে মাজরা পোকা, ব্লাস্ট সহ নানা রোগের আক্রমণ।
এতে 30% ধানে চিটা ধরেছে। রংপুর অঞ্চলের বেশিরভাগ এলাকায় আমন ধানে এবার এমন রোগের প্রকোপে দিশেহারা কৃষক। এতে উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা। তবে কৃষি বিভাগের দাবি কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ দিগন্ত জুড়ে আমনের আবাদ, কদিন পরেই ঘরে উঠবে সোনালী ফসল। তবে অনেক ধানের শীষ কালো হয়ে যাচ্ছে, গোড়ায় পচন ধরেছে। রংপুরের বেশিরভাগ এলাকার আমনের ক্ষেতে দেখা দিয়েছে মাজরা পোকা, ব্লাস্ট সহ নানা রোগের আক্রমণ। এতে প্রতিটি জমির অন্তত 30 ভাগ ধানে চিটা ধরেছে। এ অবস্থায় অর্ধেক ধানের ফসল পাওয়া নিয়েও শঙ্কায় কৃষকরা। থোপের মধ্যে 4 থেকে 5টা করে শীষ, ম্যাক্সিমাম 3-4টে শীষেই আপনার কালো হয়ে গেছে, পাতানের মতো হয়ে গেছে। বাইরে হওয়ার সাথে সাথে এই ধানের এই যে কালো কালো দাগ আসতেছে, এটারও ওষুধ অনেক দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু এটা সারতেছে না। ওষুধ দেওয়ার পরও মনে করে এই সমস্যা হচ্ছে। ধান কাটার আগ মুহূর্তে এমন বিপর্যয়ে দিশাহারা চাষিরা। 5 থেকে 6 দফা কীটনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না বলে জানান তারা। দোন প্রতি 10-12 মন হতো, সেখানে 5 মনও হবার নয়। এখন আমরা তো খুবই এবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবার লাগছে। মাজরা পোকা, পাতা মরা, কারেন্ট, আবার এই যে শীষ কালো কালো হয়ে যাচ্ছে। তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার গতানুগতিক দাবি কৃষি বিভাগের। আমরা কৃষকদেরকে সঠিক সময় পরামর্শ দিচ্ছি যে তারা এরকম কোনো স্পট ধানে দেখা দিলে দেওয়ার আগেই তারা যেন স্প্রে দেয়। তাপমাত্রা যখন বেশি তখন কিন্তু আমরা বলি যে জমিতে পানি ধরে রাখার জন্য। তো যখন 36-37 তখন আমরা যদি জমিতে পানি ধরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু জমির যে তাপমাত্রা সেটি কিন্তু কমিয়ে দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রংপুর অঞ্চলে 6,21,505 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,10,000 মেট্রিক টন ধান। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়ক আবারও সরব। মা ইলিশ রক্ষায় 22 দিনের মাছ আহরণ নিষিদ্ধের পর জেলের জালে ধরা পড়ছে ইলিশ সহ সব ধরনের মাছ। তাই রূপালী ইলিশের ঝিলিক সহ সব ধরনের মাছের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। হেমন্তের শিশির ভেজা হয়ে কিন্তু হাটটাকে বিক্রি হচ্ছে এই রূপালী ইলিশ, এবং চারিদিকে এই ইলিশের ঝিলিক ছড়িয়ে পড়ছে। আপনারা লক্ষ্য করছেন যে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়, এবং এখানকার যে আড়তদাররা বলছেন যে এই যে 22 দিন অবরোধ ছিল, তাদের ভাষায় মানে নিষিদ্ধ ছিল মাছ ধরা। এরপরে কিন্তু নদী এবং সমুদ্রে যে ইলিশ ধরা চলছে বা অন্যান্য মাছ ধরা চলছে, এরপরে কিন্তু মাছের যে প্রচুর সরবরাহ এখানে চলছে। কিন্তু এরপরে কিন্তু তারা বলছেন যে যেরকম চাহিদা সেই অনুযায়ী কিন্তু ইলিশ বাজারে আসেনি। তারপরে তারা বলছেন যে বড় ইলিশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 2400 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে, যে 1.5 কেজি ওজনের কাছাকাছি। আর যেগুলো 1 কেজি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে। আর ছোট ইলিশে যেগুলো বিভিন্ন রকমের সাইজ রয়েছে, তারা বলছেন যেগুলো 300 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে ছোট ইলিশ। এবং এই ইলিশের যে দাম দর চলছে, সেই ইলিশগুলো দেখছেন অনেক ক্ষেত্রে কিন্তু পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানকার যারা ইলিশ চেনেন তারা কিন্তু বলছেন এগুলো উপকূলীয় ইলিশ, এবং উপকূলীয় অঞ্চল থেকে এই ইলিশগুলো এসছে। কিন্তু পদ্মায় কিন্তু যে ইলিশ ধরা পড়ছে সেটা কিন্তু এই বাজারে আসার আগে অনেক বিক্রি হয়ে যাচ্ছে। এবং এখানে যে মেঘনা নদী আছে সেখানে কিন্তু ইলিশ ধরা পড়ছে, এবং আপনারা দেখছেন যে কত বড় সাইজের ইলিশ বাজারে উঠেছে, যেটি কিন্তু 1.5 কেজি ওজনের বেশি এই ইলিশ। এবং এই ইলিশ ঘিরে যে এখানকার যে অর্থনীতি সেটি কিন্তু চাঙ্গা হতে শুরু করেছে। এবং এখানে জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী যে এই নদী বেষ্টিত জেলাটিতে কিন্তু 31,000 মেট্রিক টনের মতো মাছ উৎপাদন হয়, তার মধ্যে কিন্তু 1000 মেট্রিক টনই তারা বলছেন ইলিশ উৎপাদন হয়। তো এই উৎপাদন বাড়ানোর জন্য কিন্তু এই যে 22 দিনের মা ইলিশ রক্ষা অভিযান সেটি চলছে। কিন্তু প্রচুর কারেন্ট জালের দাপট এবং বিভিন্ন কারণে কিন্তু এত বেশি মা ইলিশ নিধন হয়েছে, সেটি সরকারিভাবে বলা হচ্ছে তাদের অভিযান সফল হয়েছে। কিন্তু বাস্তবে কিন্তু যারা প্রকৃত জেলে তারা কিন্তু বলছেন যে এই অভিযানে পরেও কিন্তু প্রচুর মা ইলিশ নিধন হয়েছে, এবং কারেন্ট জালের দাপটের কারণে কিন্তু অনেক রকম
চ্যালেঞ্জ তৈরি হয়েছে এখানে। এবং এই যে এখানকার আড়তটি রয়েছে, যেখানে 46টি আড়ত, এই আড়তের মধ্যে কিন্তু প্রচুর মাছ এসছে। তাদের এই যে মাইলিশ ছাড়া কিন্তু অন্যান্য মাছ সবচেয়ে বেশি সরবরাহ হচ্ছে আকস্মিকভাবে কিন্তু পদ্মার পাঙ্গাস মাছ, এবং এই পাঙ্গাস মাছের দাম কিন্তু কমে গেছে। সে কারণে যে পাঙ্গাস বিক্রি হতো 1000 টাকা কেজিতে, সেগুলো কিন্তু এখন 750 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এবং এই পদ্মার এবং এই অঞ্চলের নদী নালার যে ফ্রেশ পাঙ্গাস, সেগুলো ঘিরে কিন্তু এখন প্রচুর বেচা বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে ইলিশের জন্য জাল ফেললেও কিন্তু সেখানে পাঙ্গাস ধরা পড়ছে, এবং এই 22 দিন ধরে যে নদীতে মাছ ধরাটা অনেকটা কম হয়েছে, সে কারণে কিন্তু এই পাঙ্গাসের সরবরাহ বাড়ছে বলে তারা বলছেন। এছাড়া পোয়া এবং চিংড়ি অনেক দামে কিন্তু কিছুটা সহনীয় হয়েছে। তারপরেও কিন্তু এই যে মাছের এত সরবরাহ, সে অনুযায়ী আশানুরূপ দামে যে ভোক্তারা কিনতে পারছে না, তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন বাজার মনিটরিং দরকার এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার। তো এই ছিল মুন্সিগঞ্জের বীরকাদিমের মাছের আড়তের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। আবারও যুদ্ধ শুরুর শঙ্কায় জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এখনো 12 ইসরায়েলি জিম্মির মরদেহ পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। এ পর্যন্ত সংগঠনটির 20 জীবিত জিম্মি ও 16 জনের মরদেহ ফেরত দিয়েছে। কিন্তু বোমা বর্ষণে দেহগুলো এমনভাবে বিকৃত যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত। ভাইস প্রেসিডেন্টকে উত্তরসূরি হিসেবে দেখতে চান মাহমুদ আব্বাস। গাজায় যুদ্ধবিরতির মাঝেও উত্তেজনা থামছে না। বন্দি মুক্তি আর জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়ে চলছে নাটকীয়তা। এর মধ্যে ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারি দেন, সব জিম্মির মরদেহ উদ্ধার না হলে যুদ্ধ থামবে না। এর মধ্যেই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এখনো 12 ইসরায়েলি জিম্মির মরদেহ পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। এ পর্যন্ত সংগঠনটি 20 জন জীবিত জিম্মি ও 16 জনের দেহ ফেরত দিয়েছে। কিন্তু বোমাবর্ষণের দেহগুলো এমনভাবে বিকৃত হয়েছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এদিকে গাজার ভেতর বিপজ্জনক হয়ে উঠছে অবিস্ফোরিত বোমা। এমন এক বিস্ফোরণে আহত হয়েছে 2 ফিলিস্তিনি শিশু। অন্যদিকে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। 89 বছর বয়সী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ হবেন তার উত্তরসূরি। এদিকে কারাবন্দী নেতা মারওয়ান বারঘুতির ছেলে ট্রাম্পের কাছে বাবার মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত। এরই মধ্যে পশ্চিম তীরে দখলদার ও সেনা হামলা 13% বেড়েছে। প্রতিদিনই নতুন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদাররা। পশ্চিম তীরে বেশ কয়েকটি বাড়িঘরে গিয়ে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনও চালায় তারা। নাদিম মারজান, সময় সংবাদ। 27তম দিনে গড়িয়েছে মার্কিন সরকারের শাটডাউন। রিপাবলিকান ও ডেমোক্রেটদের রাজনৈতিক রোশনালের শিকার হচ্ছেন লাখ লাখ মানুষ। একই সঙ্গে সেনা ও সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন না। নভেম্বর মাসেও খাদ্য সহায়তা এবং নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়। মার্কিন কংগ্রেসে রাজনৈতিক টানাপোড়েন চলছেই। 27তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের শাটডাউন। নাগরিক, বিমানযাত্রী, ছোট ব্যবসা এবং বহু পরিবারের ওপর গভীর প্রভাব ফেলছে স্থবিরতা। এর মধ্যেই মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নভেম্বর মাসেও খাদ্য বিতরণ সুবিধা স্থগিত থাকবে। 4 কোটি 20 লাখ নিম্ন আয়ের মানুষ এতে প্রভাবিত হবেন। এছাড়া নভেম্বরের শুরুতে নারী ও শিশুদের সহায়তা প্রোগ্রামও বন্ধ হতে পারে বলে জানায় তারা। জরুরি চিকিৎসা সার্ভিস চালু থাকলেও চিকিৎসক ও হাসপাতাল পেমেন্টে বিলম্বের আশঙ্কা আছে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া বিভিন্ন স্থানে বিলম্বিত হচ্ছে ফ্লাইট। লস অ্যাঞ্জেলেসে 2 ঘন্টার গ্রাউন্ড স্টপ, আর নিউ ইয়র্ক, বোস্টন, ডেনভার, আটলান্টা ও অরল্যান্ডোর মতো হাবগুলোতেও বিলম্ব ও বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় বিমান সংস্থা FAA জানিয়েছে, পর্যাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলার না থাকায় বিমান চলাচল ধীর হচ্ছে। অন্যদিকে জরুরি কর্মীরা বেতন না পেলেও চালিয়ে যাচ্ছেন কাজ। অর্থমন্ত্রী জানিয়েছেন, নভেম্বরের 15 তারিখ বেতন হতে পারে না। তহবিল বিলম্বিত হয় নিম্ন আয়ের পরিবারগুলো শীতের সময় গ্যাস ও বিদ্যুৎ বিল না দিতে পারার ঝুঁকিতে রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দামও বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই সফরে ট্রাম্প প্রশাসন একদিকে যেমন উত্তর কোরিয়ার পরমাণু হুমকির মুখে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুকে ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাণিজ্য ও শুল্ক নীতির সংঘাত সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের পর এবার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া থেকে জাপান, এক দেশ থেকে আরেক দেশে চষে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি দ্বারা চালিত মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নীতির মূল লক্ষ্যই হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি মিত্র দেশগুলোর ওপর সামরিক ব্যয় ভাগ করে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে চীন যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা। বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ওয়াশিংটন ডিসি। অন্যদিকে কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়েও এই অঞ্চলে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জোটের সদস্য দেশ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মাধ্যমে চীনকে কোণঠাসা করার কৌশল নেওয়া হয়েছে। ট্রাম্পের এশিয়া সফরের গুরুত্বপূর্ণ একটি দিক হল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক কার্যকলাপ এবং তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করার মতো বিষয়গুলো মার্কিন নীতির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধও এই সফরের আলোচনার বিষয়। ট্রাম্প প্রশাসন চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে, যা আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ট্রাম্পের এশিয়া সফরের আরেকটি প্রধান বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এশিয়া সফর ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। মালয়েশিয়ার মতো দেশগুলোও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং মার্কিন নীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। তাদের মতে মার্কিন প্রেসিডেন্টের সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট করে তুলবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ৮ বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি সই করল তুরস্ক ও ব্রিটেন। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এতে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে যে যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। স্বাক্ষর শেষে এরদোয়ান বলেন, এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন স্টারমার। নিজেদের বহরে থাকা F-16 পুরনো হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে 2023 সাল থেকে ইউরোফাইটার কেনার আলোচনা শুরু করে তুরস্ক। এছাড়া আঙ্কারার তৈরি KAN ফাইটার জেট প্রস্তুত হতে এখনও কয়েক বছর সময় লাগবে বলে জানা গেছে। প্রথম ধাপে তুরস্ক, কাতার ও ওমান থেকে 12টি ব্যবহৃত টাইফুন পাবে। পরে যুক্তরাজ্য সরবরাহ করবে নতুন জেটগুলো। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয় স্বাক্ষর অনুষ্ঠান। এতে স্বাক্ষর হয় 8 বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি। বলা হয় যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। ইউরোপীয় নির্মাতা BAE সিস্টেমস, এয়ারবাস ও লিওনার্দো মিলে যৌথভাবে তৈরি করছে অত্যাধুনিক এই মাল্টিরোল টাইফুন জেট। এ সময় চুক্তিটিকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, দুই দেশ এখন মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদ করছে এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। প্রথমবারের মতো যুক্তরাজ্য তুরস্ক দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো চালু করছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। তাই এ প্রকল্পকে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় পদক্ষেপ আখ্যা দেন স্টারমার। বিশ্লেষকদের মতে ইরান, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা আরও সজাগ করেছে এরদোয়ান প্রশাসনকে। তাই তুরস্কের ইউরোফাইটার কেনা এক ধরনের প্রতিরোধমূলক প্রস্তুতি। একই সঙ্গে ন্যাটোর পূর্ব ফ্রন্টে তুরস্কের ভূমিকা আরও জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে 1 দশক আগে চালু করা হয়েছিল জাপানের বিজনেস ম্যানেজার ভিসা। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা অপব্যবহারের অভিযোগে সেই নিয়ম কঠোর করছে সরকার। অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা, যেখানে বাড়ছে মূলধন, যোগ্যতা আর অভিজ্ঞতার শর্ত। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত।
জাপানে বিদেশি উদ্যোক্তাদের জন্য চালু হওয়া বিজনেস ম্যানেজার ভিসা এখন নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই ভিসার জন্য আবেদনকারীদের দেখাতে হবে অন্তত 3 কোটি ইয়েন মূলধন, যা আগের তুলনায় প্রায় 6 গুণ বেশি। আগে এই সীমা ছিল মাত্র 50 লাখ ইয়েন বা $33,000। এছাড়া আবেদনকারীর কোম্পানিতে অন্তত একজন পূর্ণকালীন জাপানি কর্মী রাখতে হবে। সেই সঙ্গে উদ্যোক্তার থাকতে হবে অন্তত 3 বছরের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা অথবা মাস্টার্স ডিগ্রি। আগে ছিল হচ্ছে আপনি সহজেই বিজনেস ভিসায় যাওয়া যেত, কিন্তু এখন যে নতুন আইন হচ্ছে সেই নতুন আইন অনুযায়ী আরো কঠোর থেকে কঠোর হচ্ছে। বর্তমানে জাপানের বিনিয়োগের শর্তগুলো একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেখানে 500 মান থেকে এটা পরিবর্তন করে 3 কোটি প্রায় 3000 মান করা হয়েছে, যা আমার মতো শিক্ষার্থীর জন্য এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তাদের মতে আগের সহজ শর্তের কারণে অনেক বিদেশি ভুয়া বা নামমাত্র কোম্পানি দেখিয়ে এই ভিসার সুযোগ নিচ্ছিলেন। ফলে প্রকৃত ব্যবসায়ীদের পাশাপাশি জাপানে বসবাসের উদ্দেশ্যে অনেকে এই সুবিধা ব্যবহার করছিলেন। বিশ্লেষকরা বলছেন, চীনের সামাজিক নিয়ন্ত্রণ ও কঠোর বিধিনিষেধের কারণে অনেক উদ্যোক্তা জাপানের নতুন সুযোগ খুঁজছিলেন, কিন্তু নতুন নীতিতে বিনিয়োগ ও অভিজ্ঞতার বাধ্যবাধকতা বাড়ায় অনেকেই এই নতুন শর্ত পূরণে হিমশিম খাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে এ পদক্ষেপ জাপানের উদ্যোক্তা ভিসা ব্যবস্থা শৃঙ্খলা ও পেশাগত মান বাড়াবে। সরকার জানিয়েছে, নীতির মূল লক্ষ্য বিদেশি উদ্যোক্তাদের নিরুৎসাহিত করা নয়, বরং প্রকৃত বিনিয়োগকারীদের জন্য আরও টেকসই ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। প্রয়োজনে নতুন নিয়ম পরবর্তীতে পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন তারা। টাকা বাড়ানোর বিষয় নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও কর্তৃপক্ষ দাবি করছে এই পদ্ধতি জাপানের ব্যবসায়িক পরিবেশকে দৃঢ়ভাবে স্থিতিশীল ও নিরাপদ করবে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। দুবাইয়ে শুরু হয়েছে সুগন্ধি ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী ওয়ার্ল্ড বিউটি মিডল ইস্ট 2025। এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্বের প্রায় 3000 প্রতিষ্ঠান। মেলায় যোগ দিয়েছেন কয়েক লাখ ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থী। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জ্যাবেল হলে চলছে 3 দিন ব্যাপী ওয়ার্ল্ড বিউটি মিডল ইস্ট এক্সিবিশন। 27 থেকে 19 অক্টোবর পর্যন্ত চলমান এই মেলায় বিশ্বের প্রায় 3000 কোম্পানি তাদের পণ্য ও নতুন উদ্ভাবন প্রদর্শন করছে। এবারের আসরে মধ্যপ্রাচ্য ভিত্তিক বাংলাদেশি সুগন্ধি ও কসমেটিক্স প্রস্তুতকারী শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আপনি ইন্ডাস্ট্রিয়াল 12-তে আমাদের দোকানে আসতে পারেন। আমরা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণ দিতে পারি। সব গ্রাহকই আমাদের অর্ডারে সন্তুষ্ট। প্রথম দিন অনেক ভালো সাড়া পাইছি, ইনশাআল্লাহ সামনে আরো 2 দিন আরো ভালো হবে। প্রস্তুতকারকদের দিক থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো আরো বেশি ক্লায়েন্ট পাওয়া। এই পরিস্থিতিতে প্রদর্শনী সবচেয়ে ভালো সুযোগ। মেলায় দারাল মারজান, আল হারামাইন, আজমল, গালফ বিউটি, মাওয়াস পারফিউম সহ বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো তাদের নতুন প্রোডাক্ট উন্মোচন করেছে। বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রথম দিনেই গ্রাহকদের প্রচুর সাড়া মিলেছে। ইজিপ্ট, কাতার, বাহরাইন, ওমান, এইসব দেশগুলো থেকে আমার বিউটি ওয়ার্ল্ড এক্সিবিশনে অনেক কাস্টমার আসে এবং ওদের সাথে ভালো একটা বিজনেস হয়ে যায়। মেলায় আগত বিদেশি অতিথিরা বলছেন, মধ্যপ্রাচ্যে পারফিউম সামগ্রীর জনপ্রিয়তা এবং দুবাইয়ের বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে খ্যাতি এই প্রদর্শনীর সফলতার মূল কারণ। বাংলাদেশি কয়েকটি র মেটেরিয়াল ও বোতলজাত কোম্পানি এবার প্রথমবারের মতো নিজেদের পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরেছে। দারাল মারজান গ্রুপ জানিয়েছে, মেলার প্রথম দিনেই তারা কয়েক লক্ষ ডলারের অর্ডার পেয়েছে। তবে বাংলাদেশের ভিজিট ভিসা বন্ধ থাকায় মেলায় বাংলাদেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল না। বিশ্বের নামকরা অসংখ্য সুগন্ধি কোম্পানি এই মেলায় এসেছেন তাদের গ্রাহকদের কাছে পণ্যের গুণগত মান এবং পরিচিতি তুলে ধরতে। এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য ভিত্তিক বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। শিবলা আল সাদিক, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ কোরিয়ার চাংওয়ানি সিটিতে বাংলাদেশ সহ 13টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মাম্ফ ফেস্টিভ্যাল। 3 দিন ব্যাপী এই উৎসবে লাল সবুজের পতাকা নিয়ে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিরা। এই উৎসবে বিভিন্ন দেশের সংস্কৃতি ও সঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট।
দক্ষিণ কোরিয়ার সাংওন শহরে অনুষ্ঠিত হল মাইগ্রেশন আরিরাং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল মাম্প। এটি বহুজাতিক সংস্কৃতির অন্যতম বড় উৎসব। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা নিজ নিজ দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরেন এই বিশেষ উৎসবে। এবার মাম্প 20 বছর পূর্তি উপলক্ষে আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের থিম নিয়ে এবারের উৎসবে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ সহ প্রায় 13টি দেশ অংশ নেয়। একসাথে বিভিন্ন দেশের অংশগ্রহণে উৎসবটি রঙিন এক মিলন মেলায় পরিণত হয়। এই বছর বিশেষভাবে নজর কাড়ে বাংলাদেশের অংশগ্রহণ। বাংলাদেশিরা লাল সবুজের পতাকা হাতে নিয়ে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মাতিয়ে তোলেন পুরো প্যারেড। আমরা কোরিয়াতে যারা বাঙালি প্রবাসী আছি সবাই আমরা অনেক এই দিনটার জন্য অপেক্ষা করি এবং আমরা অনেক এনজয় করি। এখানে এসে এই প্রোগ্রামটা এনজয় করতে পারে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে নিজের দেশের মাটিতেই আছি। বাংলাদেশ টিমের আয়োজক গিয়ংনাম বাংলাদেশ কমিউনিটির নেতারা জানান, বিশ্বের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশ সরকার এবং দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। এখানে আমরা কোরিয়াতে এসে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। উৎসবটি 24 অক্টোবর থেকে শুরু হয়ে চলে 26 অক্টোবর পর্যন্ত। এ সময় সাংওনের সিয়ংসান আর্ট হল, ইয়ংজি কালচারাল পার্ক এবং সাংওনের জুঙ্গাং ড্যারো যেন কোরিয়ার বুকে এক বিশ্ব সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই উৎসবের মাধ্যমে প্রবাসীরা যেমন বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন, ঠিক তেমনি কোরিয়ারাও বিশ্বের নানা সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন। দক্ষিণ কোরিয়ার সাংওন মাম্প ফেস্টিভ্যাল থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে শুরু হয়েছে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ আতশবাজি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই উৎসব। এমন জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন অংশগ্রহণকারীরা। চীনের হুনান প্রদেশের লিউইয়াং নদীর তীরে ঝলমলে আলোয় আলোকিত হয়েছে চীনের 17তম লিউইয়াং আতশবাজি উৎসব। 2 দিন ব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ লিউইয়াং আতশবাজি প্রতিযোগিতা, যেখানে যুক্তরাষ্ট্র, জাপান, হাঙ্গেরি, বেলজিয়াম, সুইডেন ও স্লোভেনিয়ার 6টি আন্তর্জাতিক দল অংশ নেয়। এমন চমকপ্রদ আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। চীনের লিউইয়াং শহর আতশবাজির শহর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, যেখানে রয়েছে 431টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা চীনের মোট আতশবাজি রফতানির প্রায় 70% সরবরাহ করে। পাশাপাশি শহরটিতে প্রতিনিয়ত স্থানীয় কারিগরদের সঙ্গে সমন্বয় করে বিদেশি দলগুলো তৈরি করে নানা আতশবাজির প্রদর্শনী। এই উৎসবটি চমৎকার এবং এটি বিশ্বব্যাপী বিখ্যাত। আমরা এখানে চীনের কর্মীদের সঙ্গে কাজ করেছি, পাশাপাশি কোম্পানির ম্যানেজারদের সঙ্গেও কাজ করেছি। রং, আলো আর সৃজনশীলতার এই উৎসব শুধু বিনোদনের নয়, বরং সংস্কৃতি বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার একটি উজ্জ্বল প্রতীক হিসেবেও কাজ করছে। অংশগ্রহণকারীরা বলছেন, চীনের আতশবাজি ঐতিহ্য শুধু দৃশ্যত নয়, বরং কূটনৈতিক সম্পর্ক ও সংস্কৃতিগত বন্ধনকেও জোরদার করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। শেষ ওভারে তানজিম সাকিবের দেয়া 22 রান দলকে নাগালের বাইরে নিয়ে যায় ম্যাচ। অধিনায়কের ভুল সিদ্ধান্তে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দেখে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সমর্থকরা। তাদের মতে টাইগারদের টপ আর মিডল অর্ডার প্রতিপক্ষের পরিকল্পনা দেখেও কিছু শিক্ষা নেয়নি। এমন পারফরমেন্সের কারণে সাকিবকে আবারও দলে ফেরানোর দাবি জানিয়েছেন সমর্থকরা। আশা জাগিয়ে ম্যাচ শেষে হতাশার গল্প, নতুন মঞ্চে পুরনো চিত্রনাট্য। ওয়ানডে সিরিজ জয়ের পর ইতিবাচক আশা নিয়ে টি-20 সিরিজের প্রথম ম্যাচ দেখতে সাগরিকায় হাজির হয়েছিল হাজারো সমর্থক, কিন্তু শেষটা হয়েছে সেই ব্যর্থতার বিষাদের মধ্য দিয়ে। মোমেন্টাম ধরে রাখতে না পারা, পরিকল্পনার সঠিক বাস্তবায়নের অভাবে নাগালে থাকা বহু ম্যাচ হাতছাড়া হয়েছে টাইগারদের। অথচ এদিনও সুযোগ ছিল, কিন্তু তানজিম সাকিবের এক ওভারেই যেন সব শেষ। সেই ওভার নিয়ে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন সমর্থকরা। তানজিম সাকিবের লাস্ট ওভারে বোলিংটা খুবই হতাশ করছে, যার কারণে বাংলাদেশ এখন হেরে গেছে। আর ওদের মেনলি হচ্ছে মেবি ওদের আরও বেশি কনসেন্ট্রেট করা দরকার। ওরা খেলাতে হয়তো বা অতটা কনসেন্ট্রেট করতেছে না। দর্শক অনেক আশা করেই আসে, অনেক কষ্টের সময় বের করেই খেলা দেখতে আসে। সেক্ষেত্রে অল্প কিছু রানের জন্য শেষ সময়ে হচ্ছে হেরে যাওয়া বা
সবসময় নিরাশ হওয়া, এশিয়া কাপেও সেমভাবে আমরা নিরাশ হয়েছি। তো এক্ষেত্রে বাংলাদেশ দলের আরেকটু ইমপ্রুভ করার দরকার। তানজিদ সাকিব লাস্ট ওভারে যে রানটা ছিল বাংলাদেশের, সেটা বাংলাদেশ নেওয়ার যোগ্য ছিল, কিন্তু লাস্ট যে ওভারে 3টা ছক্কা ওয়েস্ট ইন্ডিজের রান নিয়ে নিছে, যার কারণে লাস্ট ওভারে বাংলাদেশ পুরোপুরি রানটা কভার করতে পারে নাই। তানজিদ সাকিব ভাই বল করেছিলেন, উনি যদি ওনাকে না দিয়ে একটা অন্য ওজনকে ওভার করার জন্য বলটা দেওয়া হতো, ওভারটা দেওয়া হতো, তাহলে একবারে 22 রান হতো না। এটা সম্পূর্ণ লিটন দাসের বুল এক্সপিরিয়েন্সের কারণে। তবে 166 রানটাও যে একেবারে কঠিন ছিল এমন নয়, কিন্তু সেই পুরনো রোগ ব্যাটারদের আশা জাগিয়েও হতাশ করলেন তারা। এই ব্যর্থতা থেকে কবে বের হবেন ব্যাটাররা, সেটা নিয়েই ক্ষোভ সমর্থকদের। টপ অর্ডার ভালো করলে তাহলে ম্যাচ আমরা জিততাম। মিডল অর্ডারে কিন্তু ঠিক আছে, ফিনিশিং এ আমাদের একজন প্লেয়ার এখন পাচ্ছি না। মাহমুদুল্লাহ রিয়াদের মতো যে একজন ফিনিশার প্লেয়ার ছিল, আমাদের এরকম ফিনিশার প্লেয়ার পাচ্ছি না। আমাদের ব্যাটসম্যানরা খুবই বাজে ব্যাটিং করছে। আমার মতে মনে হয় যে সাব্বির রহমানকে ফেরানো দরকার, যেহেতু সে টি-20 ব্যাটসম্যান। ঘরের মাঠে এভাবে আমাদের ব্যাটিং স্ট্র্যাটেজি বলেন, একদমই আমরা আনাড়ির মতো খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্র্যাটেজি যদি আপনারা দেখেন, তারা 3 উইকেটে তারা অনেক ধীরে সুস্থে ব্যাটিংটা করেছে, কিন্তু বাংলাদেশ শুরুতে খুবই তাড়াহুড়ো করে ফেলেছে। তারপরও দলের উপর আশা হারাচ্ছে না টাইগার ভক্তরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-20তেই ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। লিটন কুমার দাসই হচ্ছেন বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন। টি-20 ফরম্যাটে তার নেতৃত্ব গুণে আশ্বস্ত হবার কারণে আরও একটা সংস্করণের দায়িত্ব এই উইকেট কিপার ব্যাটারের কাঁধে দিতে যাচ্ছে বিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহে। এই তালিকায় ছিলেন আরও 3 জন। মাত্র 14 টেস্টে নেতৃত্ব দিয়ে 4টা ম্যাচ জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। সংখ্যাতত্ত্বের হিসেবে তাকে বানিয়েছিল দেশের দ্বিতীয় সফলতম অধিনায়ক। তবে বিসিবির 3 ফরম্যাটে 3 অধিনায়ক নীতিতে নিজে থেকেই নেতৃত্ব ছাড়েন। তখন থেকেই শূন্য টেস্ট অধিনায়কের আসন। এই সংস্করণে নতুন মুখের খোঁজে বিসিবি নেমেছে অনেকদিন আগেই। তবে লম্বা সময়ের জন্য সাদা পোশাকের ভার তুলে দিতে চায় ক্রিকেট বোর্ড। প্রথম পছন্দ ছিলেন পুরনো অধিনায়ক শান্তই। তবে ওই অতীত অভিজ্ঞতায় আবারও এই দায়িত্ব নিতে চান না এই ক্রিকেটার। শান্ত আপত্তি জানানোয় বিকল্প হিসেবে শর্টলিস্টেড হয় 3 জন, যাদের মধ্যে একজন মমিনুল হক, যিনি আবার সাবেক টেস্ট অধিনায়ক। এছাড়াও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিলেন বিবেচনায়। মুমিনুলের ব্যক্তিগত পারফরমেন্স আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব সন্তোষজনক না হওয়ায় লিটনের সম্ভাবনাই বেড়েছে সবচেয়ে বেশি, যেখানে যোগ হয়েছে তার টি-20 ক্যাপ্টেন্সির পরিসংখ্যানটাও। ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আর টেস্টে তার ফর্ম আশাবাদী করে ক্রিকেট বোর্ডকে। লিটন নিজেও জানায়, টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব পেলে রাজি না হবার কোনো কারণ নেই। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কি হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে কোনো কিছু আসে না। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ভেতরের খবর, লিটনকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত একবারই ভারপ্রাপ্ত হিসেবে সাদা পোশাকে নেতৃত্ব দিয়েছেন এই ক্রিকেটার। সে ম্যাচে আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নেয় টিম টাইগার। উইন্ডিজ সিরিজ চলমান থাকায় কিছুটা সময় নিচ্ছে বিসিবি। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা, আর মাঠের দায়িত্ব শুরু নভেম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন এই উইকেট কিপার ব্যাটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে অন্য ভেন্যুতে এশিয়ান কাপ আর্চারি আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনের চাওয়া অনুযায়ী 12 নভেম্বর পর্যন্ত এশিয়ান কাপ আর্চারি জাতীয় স্টেডিয়ামে আয়োজনের অনুমতি দিয়েছে এনএসসি। তবে টুর্নামেন্টের ফাইনাল আর্মি স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আর্চারিতে আয়োজিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট। এশিয়ান কাপ আর্চারিতে অংশ নেবে 29 থেকে 30টি দেশের প্রায় 400-ও বেশি আর্চার ও কর্মকর্তা, যা বাংলাদেশে এই প্রথম। তবে এই টুর্নামেন্টের ভেন্যু ঘিরে তৈরি হয়েছিল শঙ্কা ও উৎকণ্ঠা।
প্রায় একই সময়ে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের খেলা পড়ে যাওয়ায় মূলত সৃষ্টি হয় সংকট। তবে ফুটবলকে প্রাধান্য দিয়ে এশিয়ান কাপ আর্চারির ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে আর্চারি ফেডারেশনের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নভেম্বরের 12 তারিখ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ আর্চারি আয়োজনের অনুমতি দিয়েছে এনএসসি। ফুটবল ফেডারেশনকে আমরা রেসপেক্ট করি এবং আমাদের মাননীয় অ্যাডভাইজার যিনি আছেন উনিও তো বললেন যেটা আমাদেরকে শেষ মুহূর্তে দিয়েছেন। তো 12 তারিখ পর্যন্ত আমাদের অ্যালাউ করেছে। তো এটা আমাদেরও তখন আর কি কিছুটা আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো আমরা ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যারা টেকনিক্যাল পার্সন তাদের যোগাযোগ করে আমরা অ্যাকচুয়ালি খেলা 2টা পার্ট করে বুঝিয়েছি। এভাবে 2টা পার্ট, প্রথমটা হচ্ছে আপ টু সেমিফাইনাল, কিন্তু ফাইনালগুলো যদি ফাইনাল ভেন্যু আমরা ওইভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে খেলা চললেও টুর্নামেন্টের বাকি অংশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তাতে বেড়েছে টুর্নামেন্টের খরচও। তবে হোস্ট ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়াম পরিবর্তন করা হলে ফেডারেশনের উপর নেমে আসতে পারে জরিমানার খরচ। আমরা 12 তারিখ পর্যন্ত যদি খেলি অ্যাটলিস্ট আমরা পেনাল্টি থেকে বেঁচে গেলাম। আর কোনোদিন 3 মাস আগে ভেন্যু চেঞ্জ করা যায়, কোনোদিন 1 সপ্তাহ আগে ভেন্যু চেঞ্জ করা যায় না। সম্মিলিত ওয়ার্কে তো সব কিছু করে দেয়, সবাই মিলে কাজ করলে সব কিছু ইজি হয়ে যায়। আমরা ওই 12 তারিখ দুপুরের মধ্যে 3টার মধ্যে আমরা মাঠ ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ, যদি কোনো দৈব দুর্বিপাক না হয়। আমরা এখন পর্যন্ত শিডিউলটা সুন্দর হয়ে আছে। তবে আমরা আরেকটা আবদার করব, এটা আবদার মানে কি বেশি ব্যয়বহুল আবদার না, যে আমরা খেলাগুলোকে স্মুথলি চালাবার জন্য আমরা হয়তো 11 তারিখ ফ্লাড লাইটটা আমাদের ইউজ করতে হতে পারে। শুধু এশিয়ান কাপ আর্চারি নয়, টুর্নামেন্ট চলাকালীন ঢাকায় আয়োজিত হবে এশিয়ান আর্চারির এজিএম, যেখানে সভাপতি পদপ্রার্থী বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে এবছর আর মাঠেই নামতে পারবেন না কেভিন ডি ব্রুইনা। শনিবার সিরি আর ম্যাচে পেনাল্টি থেকে গোল করেই ইনজুরিতে পড়েন এই নাপোলির মিডফিল্ডার। সোমবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় হাই গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন 34 বছর বয়সী ফুটবলার। আবার কবে মাঠে ফিরবেন ডি ব্রুইনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও ধারণা করা হচ্ছে এবছর আর মাঠে দেখা যাবে না বেলজিয়ান ফুটবলারকে। এরই মধ্যে শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে ম্যানচেস্টার সিটিতেও একই ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি মৌসুমেই ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন ডি ব্রুইনা। এখন পর্যন্ত ক্লাবের হয়ে করেছেন 4 গোল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার দিচ্ছেন তারেক রহমান। হচ্ছে বড় জোট, এখন থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যায় বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিআর দাবি জামায়াতের। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহতের ঘটনায় উদ্বেগ। ব্যবহৃত সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চলার অনুমতি দেয় বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকির তাগিদ। গাড়ি চালানোর জন্য পুরোপুরি সুস্থ নন 60% চালক। জরিপের তথ্য, অসুস্থতা কারণ হতে পারে বড় দুর্ঘটনার। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের পরামর্শ। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি। উপকূলে বিশুদ্ধ পানি নিশ্চিতে ঋণ দেবে প্রায় 3.5 কোটি টাকা। জনগণ কতটা উপকৃত হচ্ছে দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। 2টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, বাড়বে রাজস্ব, কমবে দুর্ভোগ।